প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে বলে আমি আশা করি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র আরোহ সম্পর্কে আলোচনা করতে। আমি পড়াবো আরোহ অর্থাৎ ইন্ডাকশান এবং আরোহের প্রকারভেদ। আরোহ পড়ানোর পূর্বেই আমার পরিচয়টা জানা দরকার। আমি আমার পরিচয়টা এখানে লিখেছি, তারপরে আমি মুখে বলছি। আমি মোহাম্মদ আবু ইউনুস আলী, প্রভাষক দর্শন বিভাগ, মোবাইল নম্বর 01714764222, ইমেইল ch@abuinus@gmail.com। বিষয় যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র অর্থাৎ আরোহ। শিক্ষণ ফল আরোহের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। আরোহের প্রকারভেদ সম্পর্কে জানার পূর্বেই আরোহ কি এই জিনিসটা আমাদের জানা দরকার। যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয়বস্তু হল অনুমান। অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করি, আরোহ এবং অবরোহ। আরোহ হল যে অনুমানে সিদ্ধান্তটা সবসময়ের জন্যেই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয়, অর্থাৎ আশ্রয় বাক্যটা সিদ্ধান্ত চাইতে ছোট হয় এবং সিদ্ধান্ত ব্যাপকতর হয়। কতকগুলি বিশেষ বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে তার আলোকেই একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার পদ্ধতিকে বলা হয় আরোহ পদ্ধতি। আমি এখন লিখছি আরোহ। ইন্ডাকশন। আরোহ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর প্রকারভেদ পড়াবো। তোমরা এমনি বুঝতে পেরেছ কতগুলো বিশেষ বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যখন একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি তখনই তাকে বলা হয় আরোহ। অর্থাৎ আরোহ অনুমানের সিদ্ধান্তটা সব সময়ের জন্যেই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয়, অর্থাৎ এর গতি সবসময় ঊর্ধ্বমুখী। যেমন দেখো, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা যে সিদ্ধান্তটা পেয়েছি, সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল বলতে আমরা বুঝি এই আশরাফুল মখলুকাত বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বর্তমান, অতীত, ভবিষ্যতের সকল মানুষই মরণশীল। আর এর আশ্রয় বাক্যটা পাইছে কি, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল। আমাদের অভিজ্ঞতা থেকে
আমরা সাধারণত 1 জন 2 জন 10 জন বা 50 জন বা 100 বা 1000 লোকের মৃত্যু পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা সিদ্ধান্তটা সব সময়ের জন্য আশ্রয় ব্যক্তি থেকে বড় হয়ে থাকে। কোন সময়ই সিদ্ধান্ত আশ্রয় ব্যক্তির সমান অথবা বড় হইতে পারে না। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আরোহ কাকে বলে, অর্থাৎ বিশেষ বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার নামই হলো আরোহ পদ্ধতি। এখন আমি আরোহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, যেটা আমার আজকের শিক্ষণ ফল, যেটা আরোহের প্রকারভেদ। আরোহকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো প্রকৃত আরোহ, 2 নম্বর হলো অপ্রকৃত আরোহ। আর প্রকৃত আরোহ কাকে বলে এবং অপ্রকৃত আরোহ কাকে বলে? প্রকৃত আরোহ হলো যে আরোহের মধ্যে আরোহের প্রধান বৈশিষ্ট্য বর্তমান থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ, আর যে আরোহের মধ্যে প্রধান বৈশিষ্ট্য থাকে না তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। এখন বৈশিষ্ট্যটা কি? যুক্তিবিজ্ঞানী মিল, যুক্তিবিজ্ঞানী মিল বড় মাপের একজন যুক্তিবিজ্ঞানী বা দার্শনিক। মিল বলেছেন যে আরোহের মধ্যে আরোহের প্রধান বৈশিষ্ট্য থাকে না, সেই আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। এখন আরোহের মূল বৈশিষ্ট্যটা কি? আর মূল বৈশিষ্ট্য হলো আরোহমূলক লম্ফ। যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ, আর যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে না তাকে বলা হয় হলো অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রকৃত আরোহকে আমরা 3 ভাগে ভাগ করব। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান। প্রকৃত আরোহকে আমরা 3 ভাগে ভাগ করি: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। আজকে তোমাদের আমি বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে আলোচনা করব। বৈজ্ঞানিক আরোহ আলোচনা করার পূর্বে আমাদের বৈজ্ঞানিক আরোহ কি তা জানা দরকার। বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে
কতগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা বস্তুর অভিজ্ঞতার আলোকে বা পর্যবেক্ষণের আলোকে যদি একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য স্থাপন করা যায় তাকেই বলা হয় হলো বৈজ্ঞানিক আরোহ। কথাটা আবার বলি, ক্লিয়ারভাবে তোমরা শোনো। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে কতকগুলো বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার পদ্ধতিকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। এই বৈজ্ঞানিক আরোহকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি হলো একটি সার্বিক যুক্তিবাক্য পাচ্ছি। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। 2 নম্বরে কি পাচ্ছি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ সম্পর্ক। 3 নম্বরে পাচ্ছি ঘটনা পর্যবেক্ষণ। 4 নম্বরে পাচ্ছি আমরা আরোহমূলক লম্ফ। এই বৈজ্ঞানিক আরোহকে বিশ্লেষণ করলে আমরা এই 4টা মূল বৈশিষ্ট্য পাই। তাহলে মূল বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে? বৈজ্ঞানিক আরোহকে আমরা বিশ্লেষণ করে পাচ্ছি হলো একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য 1 নম্বর পাচ্ছি। তারপরে পাচ্ছি কি ঘটনা পর্যবেক্ষণ। 3 নম্বরে আমরা পাচ্ছি আরোহমূলক লম্ফ। 5 নম্বরে পাচ্ছি প্রকৃতির নিয়মানুবর্তিতা ও কার্যকারণ সম্পর্ক। তাহলে বৈজ্ঞানিক আরোহকে যদি আমরা বিশ্লেষণ করি এর সংজ্ঞাকে, তাহলে আমরা পাচ্ছি 4টা বৈশিষ্ট্য। একটা হলো বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। 2 নম্বর, বৈজ্ঞানিক আরোহ ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। 3 নম্বর হলো বৈজ্ঞানিক আরোহমূলক লম্ফ থাকে। 4 নম্বর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত অনুমান করি। তাহলে এখন আমি বলবো একটি সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। একে যদি আবার আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি? এর মধ্যে আছে বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তিবাক্য স্থাপন করে। 2 নম্বরে পাচ্ছি বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটা স্থাপন করে সেই যুক্তিবাক্যটা একটা সার্বিক যুক্তিবাক্য। আর 3 নম্বর পাচ্ছি বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্তটা অনুমান করে সেটা একটি সংশ্লেষক যুক্তিবাক্য। এখন আমরা এখান থেকে পাবো কি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে, অর্থাৎ একটি যুক্তিবাক্য স্থাপন করে। যেমন আমরা আগেই বলেছি, যেমন সকল
রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা যে সিদ্ধান্তটা পাইছি এটা একটা যুক্তি বাক্য, অর্থাৎ কতগুলো আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্ত পেয়েছি, সেই সিদ্ধান্তটা হলো একটা যুক্তি বাক্য, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা একটা যুক্তি বাক্য। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা একটা যুক্তি বাক্য। তারপরে এই যুক্তি বাক্যটা একটা সার্বিক যুক্তি বাক্য। যুক্তি বাক্যটা একটা সার্বিক যুক্তি বাক্য। সিদ্ধান্ত কি পেয়েছিলাম? সকল মানুষ হয় মরণশীল। এটা একটা সার্বিক যুক্তি বাক্য। সার্বিক যুক্তি বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যে বিধেয়পত্র উদ্দেশ্য পদের সমগ্র যথার্থকে স্বীকার করে অথবা অস্বীকার করে। এখানে আমরা যে সিদ্ধান্তটা পাইছি সেই সিদ্ধান্ত আমরা কি পাচ্ছি? সকল মানুষ হয় মরণশীল। এখানে মরণশীল শব্দটা মানুষ পদের সমগ্র যথার্থকে বা সমগ্র ব্যক্তার্থকে স্বীকার করেছে। সমগ্র ব্যক্তার্থকে স্বীকার করেছে, যথার্থ নয়, ব্যক্তার্থকে স্বীকার করেছে। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতের সকল মানুষ সম্পর্কে এই কথাটা বলা হয়েছে মরণশীল। সকল মানুষ হয় মরণশীল মানে অতীত, ভবিষ্যৎ, বর্তমানের সকল মানুষই মরণশীল। যে মানুষই জন্মগ্রহণ করবে সেই মানুষই মারা যাবে। সুতরাং এটা একটা সার্বিক যুক্তি বাক্য। তারপরে 3 নম্বরে আমরা পাচ্ছি এটা একটা সংশ্লেষক যুক্তি বাক্য। সংশ্লেষক যুক্তি বাক্য। সংশ্লেষক যুক্তি বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যকে 2 ভাগে ভাগ করা হয়, সংশ্লেষক এবং বিশ্লেষক যুক্তি বাক্য। বিশ্লেষক যুক্তি বাক্য যে যুক্তি বাক্যে বিধেয় পদটা উদ্দেশ্য পদে শুধুমাত্র যথার্থ সম্পর্কে আলোচনা করে। যেমন সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা একটা বিশ্লেষক যুক্তি বাক্য। এখানে যদি আমরা উদ্দেশ্যকে বিশ্লেষণ করি তাহলে শুধু এর মানে বুদ্ধিবৃত্তিটাই পাই, এর নতুন কোনো গুণ পাই না। আর সংশ্লেষক যুক্তি বাক্য হলো যে যুক্তি বাক্যে বিধেয় পদটা উদ্দেশ্য পদের নতুন গুণ সম্পর্কে আলোচনা করে, সেটা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য। সকল মানুষ হয় মরণশীল। এই মরণশীল শব্দটা শুধু মানুষই না, পৃথিবীর আরো অন্যান্য প্রাণী আছে, সে প্রাণী সম্পর্কে কিন্তু মরণশীল কতটা সত্য। কাজে এটা একটা নতুন গুণ। কাজেই আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। ক্লিয়ার? এরপরে ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। আমি আগে বলেছি 4টা নিয়ম আছে। 2 নম্বর হলো ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্তটা পাই সেই সিদ্ধান্তটা কতগুলি ঘটনাকে পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত অনুমান করি। যেমন রহিম মরণশীল, রহিম মরণশীলেরকে আমরা পর্যবেক্ষণ করি। করিম মরণশীলকে পর্যবেক্ষণ করি। রহিম, যদু, মধু সকলের মরণকে পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত অনুমান করি সকল মানুষ মরণশীল। অর্থাৎ এখানে আমরা কতগুলি ঘটনাকে পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা অনুমান করে থাকি। এরপরে আসে হলো আরোহমূলক লম্ফ। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরোহমূলক লম্ফ এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। আজকে যেটুকু পড়ালাম এটুকু তোমরা মনে রাখবে আশা করি। সকলে ভালো থাকো। খোদা হাফেজ।